আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যুদ্ধবাজ কসাই নেতানিয়াহু কেন গাজা যুদ্ধে পরাজয় মেনে নিতে বাধ্য হলেন? যুদ্ধ কি বেঁধেই গেল? ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের উপর আফগানিস্তানের হামলা, সীমান্তে ভয়াবহ সংঘর্ষ। ধুলোয় মিশে গেছে গাজার সব মসজিদ, ধ্বংসস্তূপে চলছে আজান এবং নামাজ। আইআরজিসি কমান্ডার ইসমাইল কানির হত্যার গুজব অস্বীকার করল ইরান। আফগানিস্তানের সাথে সম্পর্কের অবনতি নিয়ে কড়া বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফের। গাজা গণহত্যার সমর্থক ভেনেজুয়েলার মাচাদোকে নোবেল পুরস্কার দেয়া শান্তির প্রতি উপহাস করা ছাড়া কিছুই না। বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়ি ঘর গুঁড়িয়ে দেয়ায় হুমকি দিল হিন্দুত্ববাদীরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। যুদ্ধবাজ কসাই নেতানিয়াহু কেন গাজা যুদ্ধে পরাজয় মেনে নিতে বাধ্য হলেন? এই প্রশ্নের সহজ উত্তর হলো বিশ্বব্যাপী ঘৃণার ঢেউ এবং আন্তর্জাতিক গ্রেফতারের হুমকির মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধে পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছেন। আল জাজিরা নেট মাহমুদ সুলতানের লেখা একটি বিশ্লেষণাত্মক নিবন্ধ প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধে পরাজয় মেনে নিতে বাধ্য হওয়ার কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে। আল আলম নেটওয়ার্কের উদ্ধৃতি দিয়ে বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহুকে যুদ্ধবিরতি বা পরাজয় মেনে নিতে বাধ্য করার একটি কারণ ছিল তিনি জাতিসংঘে নিজেকে একা এবং বিশ্ব কর্তৃক ঘৃণার পাত্র হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা তার গ্রেফতারি পরোয়ানা কার্যকর হওয়ার ভয়ে নেতানিয়াহু ইউরোপীয় আকাশে উঠতেও অস্বীকৃতি জানান। নেতানিয়াহু যখন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যান, তখন উপস্থিত প্রতিনিধি দল হল ছেড়ে চলে যান এবং তিনি নিজেকে বিশ্ব নেতাদের শূন্য কক্ষে দেখতে পান। ইউরোপীয় ব্যক্তিত্বরা প্রকাশ্যে ইসরায়েলি শাসন ব্যবস্থাকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং শাসক গোষ্ঠীর উপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি বেড়েছে। এমনকি তেল আবিবপন্থী আমেরিকান ডেমোক্র্যাটদের মধ্যে, যেমন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানো, এই বছরের আগস্টে 28টি পশ্চিমা দেশ তেল আবিবের প্রতি গাজায় অপরাধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই দাবিগুলো বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের হুমকির পাশাপাশি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সাংস্কৃতিক, শিক্ষাগত এবং ক্রীড়া নিষেধাজ্ঞা আরোপেরও ছিল। নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিমরোদ গর্ন স্বীকার করেছিলেন যে গাজার কারণে বেশিরভাগ ইসরায়েলি মনে করেন বিশ্ব তাদের বিরুদ্ধে। এর ফলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট স্বীকার করেছিলেন যে আমরা একটি ঘৃণ্য রাষ্ট্রে পরিণত হয়েছে। নেতানিয়াহুর আরেকটি ভুল যা তাকে একঘরে করে ফেলেছিল এবং তাকে মেনে নিতে বাধ্য করেছিল তা হলো এই ধারণা যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কিছু করতে বাধ্য করবেন না এবং তাকে সমর্থন করবেন। কিন্তু কিছুক্ষণ পর নেতানিয়াহু নিজেকে ট্রাম্পের তীব্র চাপের মধ্যে দেখতে পান। বিচ্ছিন্নতা সম্পর্কে ইসরায়েলি সরকারের উদ্বেগ এতটাই বেড়ে যায় যে নেতানিয়াহু সতর্ক করে দিয়েছিলেন যে বিচ্ছিন্নতা মোকাবেলা করার জন্য তেল আবিবকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপে দেখা গেছে 58% ইসরায়েলি বিশ্বাস করেন যে এই শাসক অন্যান্য দেশের মধ্যে শ্রদ্ধা হারিয়ে ফেলেছে। জরিপে আরো দেখা গেছে অধিকৃত অঞ্চলের বেশিরভাগই যুদ্ধের অবসান চায়, কারণ যুদ্ধ শাসক গোষ্ঠীর ভাবমূর্তি নষ্ট করেছে এবং তাদের বিচ্ছিন্নতা বাড়িয়েছে। এছাড়া দখলদার শাসক গোষ্ঠী আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করেছে, কারণ ট্রাম্প তেল আবিবকে না জানিয়ে হামাসের সাথে আলোচনা করেছেন, সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন এবং ইরানের সাথে আলোচনায় আগ্রহী হওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কাতারে হামাস নেতাদের হত্যার জন্য ইসরায়েলি সরকারের প্রচেষ্টার ফলে ট্রাম্প দল ওয়াশিংটন এবং ন্যাটোর বাইরে তার মিত্রদের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে। এরপরে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি হতাশা ঘোষণা করেছেন এবং সতর্ক করেছেন যে যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। এছাড়া গাজা যুদ্ধ বন্ধ করার জন্য নেতানিয়াহুর চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল ইসরায়েলি সরকারের প্রতি ঘৃণা বৃদ্ধি এবং ইউরোপে ইসরায়েল বিরোধী
বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হওয়া, একটি চ্যালেঞ্জ যা ইউরোপ এবং ইসরায়েলি সরকারের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক মোড় হিসেবে বিবেচিত হয়। এমন একটি সমস্যা যার কারণে তেল আবিব নিজেকে পতন এবং পতনের দ্বার প্রান্তে দেখতে পেয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে প্রথমবারের মতো তার সকল মিত্রদেশ তাকে ত্যাগ করার হুমকি দিয়েছে। এটি এমন দেশগুলোতে ঘটেছে যেগুলো আগে কোনো ঘৃণা প্রকাশ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিল। শার্ম আল শেখ চুক্তির 4 দিন আগে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ করেছিল। এমন একটি ঘটনা যা ইসরায়েলি মিডিয়া ইউরোপ এবং দখলদার শাসনের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক মোড় বলে মনে করেছিল। কিন্তু ইসরায়েল নিজেকে পতন এবং বিলুপ্তির পথে এগিয়ে চলেছে এবং সম্ভবত 70 বছরেরও বেশি সময় আগে যেখান থেকে এসেছিল সেখানে ধীরে ধীরে সম্মিলিতভাবে ফিরে যেতে হবে। এই পরিস্থিতিতে সমগ্র বিশ্ব প্রথমবারের মতো যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছিল এবং নেতানিয়াহুর কাছে বিশ্ব জনমতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ও যুদ্ধে পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি তার কোনো লক্ষ্য অর্জন না করেই তার অহংকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এখন তার ভাগ্য ও রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অপেক্ষা করছে এমন একটি ভবিষ্যৎ যা ক্ষমতা ছেড়ে ইসরায়েলি কারাগারে বন্দী হয়ে জীবন কাটানোর হাতছানি দেয়। সূত্র পার্স টুডে। যুদ্ধ কি বেঁধেই গেল? ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের উপর আফগানিস্তানের হামলা, সীমান্তে ভয়াবহ সংঘর্ষ। পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাক সেনাদের উপর হামলা চালায় আফগানিস্তানের সীমান্তরক্ষীরা। ওই সময় পাক সেনারাও পাল্টা হামলা চালায়। গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। সেখানে সন্ত্রাসী সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে হামলা চালায় ইসলামাবাদ। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। আফগান সেনাবাহিনী জানিয়েছে ওই বিমান হামলার জবাবে তাদের সেনারা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলে তালেবান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে আফগান সেনাদের অসংখ্য গাড়ি পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে। ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা যুদ্ধের সময় গাজা উপত্যকার অধিকাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আগ্রাসন থেকে রক্ষা পায়নি মসজিদগুলো। যেসব মিনার একসময় মানুষকে নামাজের জন্য ডাকতো সেগুলো অদৃশ্য হয়ে গেছে। প্রাচীন মসজিদগুলো পাথর ও ধুলোর স্তূপে পরিণত হয়েছে। 2 বছরের যুদ্ধের ফলে এই উপত্যকা প্রায় মিনারবিহীন হয়ে পড়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে স্থাপিত স্থাপত্যগুলোর কোনো চিহ্ন নেই, যেন ইতিহাস নিজেই বোমা হামলার শিকার হয়েছে। গাজা শহরের সুজাইয়া পাহাড় উপকণ্ঠে 62 বছর বয়সী আবু খালেদ আল নাজ্জার ইবনে ওসমান মসজিদের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন। সেখানে তিনি শৈশব থেকেই নামাজ পড়েছেন। তিনি দুঃখ এবং অবিশ্বাসে ভারাক্রান্ত কণ্ঠে বলেছেন, আমার বাবার কণ্ঠস্বর বোঝার আগে আমি মুয়াজ্জিনের কণ্ঠস্বর চিনতাম। আমি 50 বছর ধরে এখানে নামাজ পড়েছি, আর আজ দরজার পাশে থাকা মসজিদটির গালিচাটিও ধ্বংসস্তূপের নিচে উধাও হয়ে গেছে। আমি কখনো কল্পনাও করিনি এমন দিন আসবে যখন আমরা মসজিদ ছাড়া নামাজ পড়ব। গাজার সরকারি মিডিয়া অফিস নিশ্চিত করেছে 2 বছরের দখলদার ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে মোট 1244টি মসজিদের মধ্যে 835টিরও বেশি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং 180টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে মামলুক এবং অটোমান মসজিদও রয়েছে। এর মধ্যে কয়েকটি 7 শতাব্দীরও বেশি পুরনো। পুরাতন মসজিদে গ্রেট ওমারি মসজিদের স্থানে 27 বছর বয়সী মাহমুদ কান্দিল ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিবলা দেয়াল থেকে খোদাই করা একটি পাথরের সন্ধান করেছেন। তিনি বলেছিলেন, এই মসজিদটি ছিল গাজার প্রাণকেন্দ্র। আমি এখানেই আমার প্রথম শুক্রবারের নামাজ পড়েছিলাম। মামলুক যুগের মার্বেল স্তম্ভগুলো এখানে ছিল। এখন ধুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মনে হচ্ছে তারা কেবল এই ভবনগুলো নয়, শহরের স্মৃতিও মুছে ফেলতে চায়। আল দারাজ পাড়ায় একসময় আল সাইদ হাশিম মসজিদ ছিল। স্থানটির কয়েক মিটার দূরে 74 বছর বয়সী উম্মে ওয়ালেল
ধসে পড়া সবুজ গম্বুজের ধ্বংসাবশেষের সামনে একটি প্লাস্টিকের চেয়ারে বসে আছেন। তিনি হাত তুলে বলেন, আমি অসুস্থ থাকাকালীনও প্রতি বৃহস্পতিবার মসজিদে সূরা আল কাহফ পাঠ করতে যেতাম। এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই, তবে আমরা আমাদের ঘর থেকে কুরআন পড়তে থাকবো। আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহ আমাদের কথা শোনেন। আইআরজিসি কমান্ডার ইসমাইল কানির হত্যার গুজব অস্বীকার করল ইরান। শুক্রবার ইরানি গণমাধ্যম বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় প্রচলিত দাবি অস্বীকার করেছে যে ইরানের কুজ ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে হত্যা করা হয়েছে। আইআরজিসি মিডিয়া সাইট তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। সংস্থাটি দাবি করেছে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই গুজবের সাথে যুক্ত ছিল। কানি সংস্থাটিকে জানিয়েছে, ইহুদিবাদী সরকার আমার হত্যার খবর প্রকাশ করেছে যাতে আমার বন্ধুরা চিন্তিত হয় এবং আমার সাথে যোগাযোগ করে, এতে করে তারা আমার সঠিক অবস্থান জানতে পারে। এর আগেও কানির হত্যার গুজব ছড়িয়ে পড়েছিল। জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 2 সপ্তাহের সংঘাতের সময় একটি ইরানি সূত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে যে কানিকে হত্যা করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের পর পোস্ট করা ভিডিওগুলোতে ইঙ্গিত দেওয়া হয় যে তথ্যটি ভুল ছিল এবং ইরান জুড়ে চালানো ইসরায়েলের বিমান হামলায় কানি বেঁচে গেছেন। 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর কানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালে লেবাননে হামলার সময় তিনি নিখোঁজ হয়ে যান, কিন্তু পরে ইরানের একটি বিমানবন্দরে তাকে দেখা যায়। আফগানিস্তানের সাথে সম্পর্কের অবনতি নিয়ে কড়া বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফের। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি হচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে আরো টানাপোড়েনের দিকে নিয়ে যেতে পারে, যা পাকিস্তান কখনো আশা করে না। জিও নিউজের সাথে একান্ত আলাপকালে মন্ত্রী বলেন, আফগানিস্তানের সাথে সম্পর্ক কখনোই আদর্শ ছিল না। এই সময় তিনি আরো দাবি করেন, আফগান মাটি থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদ রফতানি করা হচ্ছে। আসিফ বলেন, পাকিস্তান ভালো প্রতিবেশীর মতো সম্মান এবং মর্যাদার সম্পর্ক চায়। সাক্ষাৎকারে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবেলায় আফগানিস্তানকে সহযোগিতা করার আহ্বানও জানান খাজা আসিফ। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পটভূমিতে আফগানিস্তানের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিতে অনীহা দেখানোয় ইসলামাবাদ এবং কাবুলের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। 2021 সালে তালেবান শাসকরা আফগানিস্তানে ফিরে আসার পর থেকে বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী ঘটনা বেড়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। দুই দেশের মধ্যে প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত সীমান্ত রয়েছে, যার বেশ কয়েকটি ক্রসিং পয়েন্ট আছে, যা আঞ্চলিক বাণিজ্য এবং কাঁটা তারের উভয় পাশের জনগণের মধ্যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তাৎপর্যপূর্ণ। গাজা গণহত্যার সমর্থক ভেনেজুয়েলার মাচাদোকে নোবেল পুরস্কার দেয়া শান্তির প্রতি উপহাস করা ছাড়া কিছুই না। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে শান্তির ধারণার প্রতি উপহাস বলে নিন্দা করেছে কারাকাসে অবস্থিত ইরানের দূতাবাস। শনিবার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে ভেনেজুয়েলার অবস্থিত ইরান দূতাবাস বলেছে, যে ব্যক্তি গাজায় গণহত্যার ন্যায্যতা দেয় এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে বিদেশি সামরিক আক্রমণের আহ্বান জানায়, তাকে শান্তি পুরস্কার প্রদান উন্নয়নশীল বিশ্বের প্রতি পশ্চিমাদের বিভেদ সৃষ্টিকারী এবং হস্তক্ষেপমূলক মানসিকতার আরও একটি ইঙ্গিত মাত্র। ইরানি মিশনটি জোর দিয়ে বলেছে, এই পছন্দটি শান্তির ধারণার প্রতি উপহাস ছাড়া আর কিছুই নয়। শুক্রবার ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রচারের পক্ষে কাজ করার জন্য দেশটির বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে। তবে সমালোচকরা ইসরায়েলি শাসনের প্রতি মাচাদোর স্পষ্ট সমর্থনের বিষয়ে আপত্তি জানিয়েছেন। মাচাদো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডান মন্ত্রিসভার প্রতি সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, নির্বাচিত হলে তিনি ভেনেজুয়েলার দূতাবাস তেল আবিব থেকে দখলকৃত আল কুদসে স্থানান্তরিত করবেন। এই পদক্ষেপ ভেনেজুয়েলাকে ওয়াশিংটনের কাতারে দাঁড় করাবে এবং ফিলিস্তিনিদের প্রতি দেশটির ঐতিহাসিক সমর্থন থেকে একটি স্পষ্ট পরিবর্তন ঘটাবে। আর রাজনৈতিক দল ভেস্তে ভেনেজুয়েলা নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এতে ভেনেজুয়েলা
এবং জায়নবাদী শাসনের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও একজন স্পষ্ট সমর্থক। ট্রাম্পকে তিনি ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য সর্বকালের পাওয়া সবচেয়ে বড় সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন। সূত্র মেহের নিউজ। ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলায় মুলতাই শহরে একটি ছোট্ট মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে বুলডোজার বিচার প্রয়োগের হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত বাজারের কাছে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের পর এই সহিংসতার সূত্রপাত হয়। একটি সাধারণ ট্রাফিক বিরোধ দ্রুত উভয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে পাথর ছোড়ার ঘটনায় পরিণত হয়। পুলিশদের মতে সংঘর্ষের পরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। এখন পর্যন্ত 5 যুবককে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য 2 সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর নেতারা জড়ো হন এবং সংঘর্ষের প্রচারণার অভিযোগ তুলে মুসলিমদের বাড়িঘর ভেঙে দেওয়ার দাবি জানান। রাকেশ তিওয়ারি নামে একজন হিন্দুত্ববাদী নেতা সতর্ক করে বলেন, যদি প্রশাসন যোগীজির সরকারের মতো কাজ না করে তবে আমরা আমাদের নিজস্ব বুলডোজার নিয়ে আসব। ধৈর্যের সময় শেষ। আরেকজন ব্যক্তি ভিড়ের মধ্যে চিৎকার করে বলেন, যদি পুলিশ হিন্দু মহিলাদের এবং আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে না পারে তবে আমরা নিজেরাই তাদের রক্ষা করব। হিন্দু গোষ্ঠীগুলো মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেওয়া এবং নারীদের হয়রানি করার অভিযোগও এনেছে, কিন্তু পুলিশ বলছে এই অভিযোগগুলির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুদ্ধবাজ কসাই নেতানিয়াহু কেন গাজা যুদ্ধে পরাজয় মেনে নিতে বাধ্য হলেন? যুদ্ধ কি বেঁধেই গেল? ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের উপর আফগানিস্তানের হামলা, সীমান্তে ভয়াবহ সংঘর্ষ। ধুলোয় মিশে গেছে গাজার সব মসজিদ, ধ্বংসস্তূপে চলছে আজান এবং নামাজ। আইআরজিসি কমান্ডার ইসমাইল কানির হত্যার গুজব অস্বীকার করল ইরান। আফগানিস্তানের সাথে সম্পর্কের অবনতি নিয়ে কড়া বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফের। গাজা গণহত্যার সমর্থক ভেনেজুয়েলার মাচাদোকে নোবেল পুরস্কার দেয়া শান্তির প্রতি উপহাস করা ছাড়া কিছুই না। বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়ি ঘর গুঁড়িয়ে দেয়ায় হুমকি দিল হিন্দুত্ববাদীরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।